হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। আজ আমরা শুরু করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর তোমাদের যে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে এস ব্লক এলিমেন্টস বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার গ্রুপ 2 এলিমেন্টস। দেখো, এর আগের লেকচারে আমরা এস ব্লক এলিমেন্টসে যে গ্রুপ 1-এর এলিমেন্টস সম্বন্ধে পড়েছিলাম। মানে তোমরা যে তোমাদের ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে তো এই 4টে ব্লকের কথা জেনেছো, এস ব্লক, পি ব্লক। দেখো, এগুলো আমি এর আগের লেকচারটাতেও বলেছিলাম, তাও আমি আরেকবার বলছি। ডি ব্লক আর এফ ব্লক, এই যে 4টে ব্লকের কথা তোমরা পিরিয়ডিক টেবিলে পড়েছো, এগুলো এস ব্লক। এর মধ্যে এস ব্লকে কি রয়েছে না, গ্রুপ 1 এলিমেন্টস এবং গ্রুপ 2 এলিমেন্টস। এই এস ব্লক তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে ফার্স্ট সেমিস্টারে, আর পি ব্লকের গ্রুপ 13 আর 14 ক্লাস 11-এ রয়েছে, এবং গ্রুপ 15, 16, 17, 18 ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। আর ডি ব্লক, এ ব্লক পুরোপুরিভাবেই ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। এবং দেখো, আমরা এর আগের লেকচারে এই এস ব্লক এলিমেন্টসের গ্রুপ 1 এলিমেন্টস সম্বন্ধে দেখেছিলাম। আজ আমরা গ্রুপ 2 এলিমেন্টস সম্বন্ধে পড়ব। তো দেখো, গ্রুপ 2 এলিমেন্টস। আচ্ছা, এই এস ব্লক এলিমেন্টস, এদেরকে এই গ্রুপ 2 এলিমেন্টস কী কী রয়েছে না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, এইগুলো হলো গ্রুপ 2 এর এলিমেন্টস। দেখো, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এইগুলো গ্রুপ 2 এর এলিমেন্টস। এর মধ্যে এই রেডিয়ামটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না, কারণ এই রেডিয়ামটা হলো একটা তেজস্ক্রিয় মৌল। এটা একটা তেজস্ক্রিয় মৌল, তাই এই রেডিয়াম নিয়ে আমরা বেশি আলোচনা করব না। এরপর কি না, এরপর আমরা শুধুমাত্র এই বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত আলোচনা করব। দেখো, এখানে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20, স্ট্রনসিয়ামের 38। ঠিক আছে, এদের পরমাণু ক্রমাঙ্কগুলো মনে রাখবে। তোমরা কিন্তু মিনিমাম তোমাদের ক্লাস 11-এ 1 থেকে 20 বা 30 পর্যন্ত তোমাদের পরমাণু ক্রমাঙ্ক এবং মৌলের নাম কিন্তু পরপর মনে রাখতে হবে। এরপর দেখো, এই গ্রুপ 2 এলিমেন্টস, এই গ্রুপ 2 এর এই এলিমেন্টসগুলোকে এস ব্লকেরই অন্তর্ভুক্ত কেন করা হলো? পি, ডি, এফ এদের এই ব্লকের অন্তর্ভুক্ত তো করা হতে পারত, কিন্তু কেন করা হলো? বেরিলিয়াম, এদেরকে গ্রুপ 2 এলিমেন্টসগুলোকে কেন এস ব্লকের অন্তর্ভুক্ত করা হলো, সেটা আমরা এদের ইলেকট্রন বিন্যাস থেকে একটু পরেই জানতে পারবো। তো দেখো, তাহলে গ্রুপ 2 এর এলিমেন্টস হলো এইগুলো। তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদেরকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই এদের বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে। কি বলা হয়? বিরল মৃত্তিকা ধাতুও বলা হয়ে থাকে, কারণ কি এদের প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। এরাও কিন্তু এদেরকেও দেখো, এদের নামের মধ্যেও কিন্তু ক্ষারীয় কথাটা রয়েছে। মানে এরাও কিন্তু জলের সাথে বিক্রিয়া করে যে সমস্ত হাইড্রোক্সাইড এবং লবণ উৎপন্ন করে, তারা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। তবে কি না, এরা যে সমস্ত লবণগুলো উৎপন্ন করে তাদের ক্ষারকীয়তা, ক্ষার ধাতুগুলো যে সমস্ত লবণ উৎপন্ন করে তাদের ক্ষারকীয়তার তুলনায় কম। এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কিন্তু ক্ষার ধাতু যেগুলো আমরা এর আগের লেকচারে পড়েছিলাম, ক্ষার ধাতু, সেগুলো কী কী ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই সমস্ত ক্ষার ধাতুগুলোর যে লবণ, তাদের থেকে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যে লবণ উৎপন্ন করে তাদের ক্ষারকীয়তা কিন্তু তুলনামূলক কম। এদের ক্ষারকীয়তা তুলনামূলক কম। তাহলে বোঝা গেল, এদেরকে ক্ষার ধাতু বলা হতো, এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এদেরকে ভূত্বকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এদেরকে ভূত্বকে প্রচুর পরিমাণে পাওয়া যায় না, এদেরকে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে এদের বিরল মৃত্তিকা মৌল বলে। এদের মধ্যে যেমন লিথিয়ামের
আমরা দেখেছিলাম যে এ অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। দেখেছিলাম যে এই লিথিয়ামের আকার ছোট, এ সমযোজী যৌগ, তাই এর ধর্ম এর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে যে আরও পরপর যে ক্ষার ধাতুগুলো আমরা দেখতে পাই, এদের থেকে লিথিয়ামের ধর্ম কিছুটা আলাদা ছিল, কারণ এর আকার খুব ছোট ছিল আর এর সমযোজী ধর্ম প্রদর্শন করত। তাই এর ক্ষেত্রে কিছুটা আমরা ধর্মের পার্থক্য দেখতে পেয়েছিলাম, ভৌত রাসায়নিক ধর্ম। ঠিক তেমনই এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যে এই গ্রুপে, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে এই গ্রুপ 2 এলিমেন্টসের মধ্যে এখানে বেরিলিয়ামের আকার ছোট আর এর সমযোজী ধর্ম রয়েছে লিথিয়ামের মতোই। তাই এও এদের তুলনায় কিছু আলাদা ভৌত রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, যেগুলো আমরা পরে পরে জানব। দেখো, এরপর আমরা দেখব এই গ্রুপ 2 এলিমেন্টস বা এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন। তো দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হয়। বেরিলিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 4। এর পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2 2s2। দেখো, এই পরমাণু ক্রমাঙ্ক 4, এখান থেকে তো ইলেকট্রন সংখ্যা পেয়ে যাচ্ছ। পরমাণু ক্রমাঙ্ক 4 মানে কি? এর ইলেকট্রন সংখ্যাও 4, তাহলে 4টে ইলেকট্রন। আমরা জানি যে এস উপকক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, এর পি উপকক্ষে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তো এখানে প্রথমে কি 1s2, তারপর 2s2, 4টা হয়ে গেল। এরপর দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি লিখি, তাহলে কি হবে? 1s2 2s2 2 2 4 2p6, পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, তাহলে 6 2 8 2 10, 10টা হয়ে গেল। এখনও 2টো ইলেকট্রন বাকি, তাহলে 3s2। এরপর দেখো, যদি আমরা ক্যালসিয়ামের দেখি, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তাহলে এর যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। দেখো 20, 2 2 4 6 4 10 2 12 6 18 19 20। আচ্ছা, 3d10টা এখানে দরকার নেই, কারণ এখানে 20টা রয়েছে, কিন্তু 4s-এর পরে 3d আসে। এরপর দেখো, তাহলে এখানে 4s2। দেখো, এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি কি না, এখানে 2s2, এখানে শেষে কত? 3s2, আর এখানে কত? 4s2। তাহলে দেখো, এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা, এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোন উপকক্ষে রয়েছে? এস উপকক্ষে। এখানেও এস উপকক্ষে রয়েছে, এখানেও এস উপকক্ষে। শুধু গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে নামতে যেহেতু পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে, তাই যে মুখ্য শক্তিস্তর এগুলো কি, এই 2 3 4 এগুলো যে বৃদ্ধি পাচ্ছে, এগুলো কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 3, যেটা কি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 থেকে ইনফিনিটি। এন কখনোই 0 হয় না, কারণ 0তম শক্তিস্তরে কখনোই ইলেকট্রন থাকতে পারে না, ন্যূনতম প্রথম কক্ষে একটা ইলেকট্রনকে থাকতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে 2s2, তারপর 3s2, একটা একটা করে কক্ষ সংখ্যা ক্রমশ বাড়ছে। আর সবার ক্ষেত্রেই তাহলে শেষ ইলেকট্রনটা এস উপকক্ষে রয়েছে। যেহেতু শেষ ইলেকট্রনটা এদের এস উপকক্ষে অবস্থান করছে, তাই গ্রুপ 2 এর এলিমেন্টসগুলোকেও এস ব্লকের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম যে গ্রুপ 1 এলিমেন্টসগুলোকে, যাদেরকে ক্ষার ধাতু বলা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ওদের শেষ ইলেকট্রনটা এস উপকক্ষেই ছিল। তাই এদেরকে আর এই গ্রুপ 2 এর এলিমেন্টস, তাই গ্রুপ 1 আর গ্রুপ 2কে এস ব্লকের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার কারণ একটাই, এদের শেষ ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করছে। তাহলে দেখো, এখানে 2s2, এখানে 3s2, এখানে 4s2। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির একটা আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি দেখতে পাচ্ছি? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর NH2, সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 দেখা যাচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর। তাহলে NH2, যেখানে এনটা কি, যেখানে এনটা কখনোই 0 হবে না, এনটা শুরু হবে 1 থেকে 1 2 3 4 হতে পারে ইনফিনিটি পর্যন্ত, যেখানে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
তাহলে বোঝা গেল এদের ইলেকট্রনিক কনফিগারেশন। আর এদেরকে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এদের মধ্যে রেডিয়াম তেজস্ক্রিয় মৌল, বেরিলিয়াম অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে কারণ এর আকার ছোট, আর এর সমযোজী ধর্ম প্রদর্শন করে। তাই এর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বোঝা গেল যে কেন এদেরকে আমরা এস ব্লকের অন্তর্ভুক্ত করছি। আর এদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এদের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে NH2। তাহলে দেখো, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কি দেখেছিলাম, সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 এর আগের লেকচারে। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস কি দেখলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখলাম NH2। তাহলে দেখো, এই দুটো থেকে আমরা কি বলতে পারি, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এরা দুজনেই কি, এরা দুজনেই এস ব্লকের অন্তর্ভুক্ত, এস ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এস ব্লকের মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, NS1 থেকে 2। কখনো একটা থাকছে, কখনো দুটো থাকছে। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটোই তো এস ব্লকের অন্তর্ভুক্ত। ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস দেখছি NS1, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ইলেকট্রন বিন্যাস দেখছি NH2। তাই কি বলতে পারি যে তাহলে এস ব্লকের মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে 2, এক ক্ষার ধাতুর ক্ষেত্রে আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে 2। তাহলে এটাই হলো এস ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেটা NS1 থেকে 2। কখনো একটা ইলেকট্রন থাকতে পারে, কখনো দুটো ইলেকট্রনও থাকতে পারে, দুটোই কিন্তু সর্বোচ্চ, কারণ আমরা জানি এস উপকক্ষে 2 এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে আশা করি এতটা পর্যন্ত যা বললাম তোমাদের বোঝা গেল। দেখো, আমাদের এর পরের টপিক ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা। তার মধ্যে প্রথমে কি রয়েছে না, তার মধ্যে প্রথমে রয়েছে পরমাণুর আকার। তো দেখো, আমরা কি জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তার মধ্যে এই রেডিয়ামকে নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই রেডিয়াম তেজস্ক্রিয় মৌল। আমরা মেনলি এই কটা মৌল নিয়ে আলোচনা করব। তো দেখো, পরমাণুর আকার। ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। ঠিক তেমনই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রেও গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, যদি আমরা এর কারণটা দেখতে চাই তাহলে কি না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আমরা কি জানি, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে আমরা জানি যে মুখ্য শক্তিস্তর, মুখ্য শক্তিস্তর যাকে আমরা N বলছি, মুখ্য শক্তিস্তর বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কি হয়, বৃদ্ধি পায় গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণু ক্রমাঙ্ক তো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 4, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20, স্ট্রনসিয়ামের 38। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে যেরকম পরপর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেরকম ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে পরপর কক্ষ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে প্রথমে এরকম যত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, এরকম কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কক্ষ সংখ্যা যদি এরকম পরপর বৃদ্ধি পায়, এটাই তো মুখ্য কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা N বলি। তাহলে এটা যদি বৃদ্ধি পায়, তাহলে এই যে সর্বশেষ কক্ষের যেই সর্বশেষ ইলেকট্রন, এর দূরত্ব নিউক্লিয়াস থেকে তো ক্রমশ বাড়তে থাকছে। তাহলে এই দূরত্ব যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে পরমাণুর ব্যাসার্ধ কি, এটা ব্যাসার্ধ তো, এটা তাহলে বাড়ছে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয় না, পরমাণুর আকার বাড়ে। তাই পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়, তাই পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়। এটা হলো যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে যে যদি গ্রুপ বরাবর বৃদ্ধি পায়, তার মানে পর্যায় বরাবর ঠিক উল্টোটা ঘটবে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় না, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে
পরমাণুর আকার কি হয়, ক্রমশ হ্রাস পায়। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে উল্টোটা ঘটবে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। তাহলে বোঝা গেল। তাহলে দেখো, আমরা যদি এদের পরমাণুর আকার বা পরমাণু ব্যাসার্ধের যদি আমরা ক্রমটা দেখি, তাহলে এদের ক্রমটা কি হবে না, ক্রমটা হবে সব থেকে ছোট আকার বেরিলিয়ামের, তারপর ম্যাগনেসিয়ামের, তারপর ক্যালসিয়ামের, তারপর স্ট্রনসিয়ামের, তারপর বেরিয়ামের। তাহলে এটাই হলো এদের পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকারের ক্রম। দেখো, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কিন্তু +2 জারণ অবস্থায় এরা প্রদর্শন করে। তাই এরা, আর ক্ষার ধাতুগুলো কি করতো না, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা +1 জারণ স্তর প্রদর্শন করে। আমরা ক্ষার ধাতুর ক্ষেত্রে দেখেছিলাম তারা +1 জারণ স্তর প্রদর্শন করে। তাহলে যেহেতু এদের নিউক্লিয় চার্জ বেশি, তাই এদের যে পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার সেটা ক্ষার ধাতুর তুলনায় কম। এদের পরমাণুর ব্যাসার্ধ ক্ষার ধাতুর তুলনায় কম, ক্ষার ধাতুগুলির তুলনায় কম। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো আয়নায়ন এনথালপি বা আয়োনাইজেশন এনথালপি। দেখো, আয়োনাইজেশন এনথালপি মানে কি? আয়োনাইজেশন এনথালপি মানে হলো আয়োনাইজেশন এনথালপি মানে কি? দেখো, আয়োনাইজেশন এনথালপি বলতে বোঝায় যে একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ, তার যে সর্ববহিস্থ কক্ষ রয়েছে, সেই সর্ববহিস্থ কক্ষের সর্বশেষ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে যে শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকেই কি বলে? তাকেই বলে আয়োনাইজেশন এনথালপি। তাহলে দেখো, আয়োনাইজেশন এনথালপি হলো যে একটা মৌলের সর্ববহিস্থ কক্ষের সর্বশেষ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। দেখো, আমরা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রেও এই আয়নায়ন এনথালপি সম্বন্ধে দেখেছিলাম। এই আয়োনাইজেশন এনথালপি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কিভাবে পরিবর্তিত হয় না, আয়োনাইজেশন এনথালপি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়, হ্রাস পায়, শ্রেণী বরাবর হ্রাস পায়। কেন হ্রাস পায়? দেখো, কেন হ্রাস পায় শ্রেণী বরাবর। এর কারণ যদি দেখি, তাহলে দেখো, গ্রুপ বরাবর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামছি তত আমরা জানি যে পরমাণুর ক্রমাঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা দেখলাম এর আগের টপিকটাতেই যে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখো, পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল কেন? কারণ এরকম নতুন কক্ষ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, তাই সর্বশেষ ইলেকট্রনটার এই নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছিল, তাই তো? এটাই তো আমরা দেখলাম। তাহলে এক্ষেত্রে যদি এই ইলেকট্রনটার দূরত্ব যদি এরকম বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে এই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কমে যাবে, কারণ এদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে। যত কাছে কাছে থাকবে তত তো নিউক্লিয়াস ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিন্তু এরা তো দূরে দূরে চলে যাচ্ছে, তাই এদের আকর্ষণ বল, এই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে, কারণ এদের দূরত্ব বেড়ে যাচ্ছে যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছি। তাহলে এই ইলেকট্রনটার ওপর
নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি কমে যায় তাহলে এই ইলেকট্রনটা সহজেই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বেরিয়ে যেতে পারবে, বাইরে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যেতে পারবে। এর অনেক বেশি শক্তির প্রয়োজন হবে না, কারণ নিউক্লিয়াস তো এর ওপর বেশি আকর্ষণ প্রয়োগ করতেই পারছে না, তাহলে এর কম শক্তির প্রয়োজন হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আয়ন এনথালপি ক্রমশ কমতে থাকে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা যদি এই আয়ন এনথালপি যদি আমরা ক্রম লিখি, তাহলে আয়ন এনথালপির ক্রম হবে কি না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে বেরিলিয়ামে সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম। দেখো আমাদের এর পরের টপিক হলো প্রথম আইই অর্থাৎ আয়নাইজেশন এনথালপি বা আয়নন বিভব, যেটা আমরা আগেরটাতেই দেখলাম। প্রথম আয়নায়ন এনথালপি এবং দ্বিতীয় আয়নায়ন এনথালপি, মানে আমরা এখানে দেখব যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রথম আয়নায়ন এনথালপি আর দ্বিতীয় আয়নায়ন এনথালপি কেমন হয়। আয়নাইজেশন এনথালপি, আয়নায়ন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, আয়নন বিভব, এগুলো সব কিন্তু একই জিনিস, শুধু বিভিন্ন নাম। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি, এদের আকার ছোট। ক্ষার ধাতুগুলোর তুলনায় কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর আকার ছোট। কেন না, আমরা জানি পর্যায় বরাবর আকার ক্রমশ হ্রাস পায়। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পাবে। বেশি বাম দিকে কারা রয়েছে, ক্ষার ধাতু একেবারে বাম দিকে রয়েছে, আর তার একটু ডান দিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু রয়েছে, তাই এদের আকার কিছুটা ছোট। কাদের থেকে, ক্ষার ধাতুদের থেকে। তাহলে এদের আকার আমরা জানি ছোট, ও নিউক্লিয় চার্জ এদের বেশি। এদের কেন নিউক্লিয় চার্জ বেশি, কারণ দেখো ক্ষার ধাতুগুলো কিন্তু +1 জারণ স্তর দেখাতো, কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো +2 জারণ স্তর প্রদর্শন করে। তাহলে এদের নিউক্লিয় চার্জ বেশি, তাই এই ধাতুগুলো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তাহলে যদি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাহলে সেই শেষ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে যদি মুক্ত করতে চাই, তাহলে বেশি শক্তির প্রয়োজন হবে। তাই প্রথম আয়নায়ন এনথালপির মান বেশি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি হয়, দ্বিতীয় আয়নায়ন এনথালপির মান কেমন হয়। কিন্তু প্রথম আয়নায়ন এনথালপির পর, অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর যে ধাতুগুলো যে ইলেকট্রন বিন্যাস লাভ করে, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, সেগুলো কিন্তু সুস্থিত নয়। কারণ দেখো যদি আরেকটা ইলেকট্রন তারা কোনো রকমে অপসারিত করতে পারে, তাহলে এরা যে জারণ অবস্থায় আসবে সেটা কিন্তু নিষ্ক্রিয় মৌলের ন্যায় সুস্থিত। দেখো এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কারা, আমরা জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। যদি আমি ম্যাগনেসিয়ামকে নিয়েই বোঝাই, দেখো ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 12। দেখো প্রথম আয়নায়ন এনথালপি মানে কি, এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে। দেখো আগে যদি এর ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে 1s2 2s2 2p6 3s2, 6 2 8 2 10 2 12, তাহলে টোটাল 12টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে দেখো যদি আমরা Mg+ দেখি, অর্থাৎ একটা ইলেকট্রন প্রথমে বেরাচ্ছে, এটা কি প্রথম আয়নায়ন এনথালপি, প্রথম আয়নায়ন এনথালপি এটা। তাহলে এর ক্ষেত্রে যদি দেখি Mg+, তাহলে কি হবে, একটা ইলেকট্রন বেরোবে, 1s2 2s2 2p6, একটা ইলেকট্রন কোথা থেকে বেরাবে, শেষ কক্ষ থেকে বেরাবে, 3s, এখানে n = 3, তাহলে এটাই শেষ কক্ষ, তাহলে এটা 3s1 হয়ে যাবে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে। দেখো আমরা যদি দ্বিতীয় আয়নায়ন এনথালপি দেখি, দ্বিতীয় আয়নায়ন এনথালপি মানে কি, আবার একটা ইলেকট্রন বেরাবে। তাহলে আমরা যদি Mg2+ দেখি, তাহলে সেটা কত হবে, 1s2 2s2 2p6। দেখো এই ইলেকট্রন বিন্যাসটা চেনা চেনা লাগছে না, এই ইলেকট্রন বিন্যাসটা কার, 6 2 8 2 10, এখানে 10টা ইলেকট্রন রয়েছে, তার মানে ইলেকট্রন বিন্যাসটা নিশ্চয়ই নিয়নের। নিয়ন কি, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। এর দেখো কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সমস্ত কক্ষেই উপকক্ষেই একদম পূর্ণ ইলেকট্রন রয়েছে। এস উপকক্ষে সর্বোচ্চ 2টো থাকতে পারে, দেখো 2টো 2টো, আর পিতে 6টা থাকতে পারে, 6টাই রয়েছে। আর দেখো এর সর্ববহিস্থ কক্ষে, এই 2তম কক্ষে, এখানে যেখানে n = 2, দেখো টোটাল 8টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই ম্যাগনেসিয়াম 2+ আয়নটা একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। সবাই কি চায়, স্থায়ী থাকতে চায়, তো সবাই সুস্থিত থাকতে চায়, যে আমি কোনো বিক্রিয়া করব না, একদম সুস্থিত থাকবো, তাহলে সবাই নিশ্চয়ই এটাই চায়। তাহলে ম্যাগনেসিয়ামও চাইবে 2+ আসতে। তাহলে প্রথম আয়নায়ন এনথালপির পর ম্যাগনেসিয়াম চাইছে যে আরেকটা ইলেকট্রন অপসারিত হয়ে যেন সে +2 জারণ অবস্থায় চলে আসতে পারে। তাই এর দ্বিতীয় আয়নায়ন এনথালপিটা কম হয়, কারণ সেক্ষেত্রে কম শক্তির প্রয়োজন হয়।
তাহলে আশা করি প্রথম আয়নায়ন এনথালপি এবং দ্বিতীয় আয়নায়ন এনথালপিটা বোঝা গেল। দেখো আমাদের এর পরের টপিক কি না হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন হাইড্রেশন মানে কি, আমরা জানি যে ক্ষার ধাতুগুলোর মতো কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হাইড্রেটেড ক্যাটায়ন রূপে থাকে। মানে দেখো আমরা যদি ক্যাটায়নগুলোকে লিখি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর, তাহলে আমরা জানি যে দেখো আমাদের এর পরের টপিক হাইড্রেশন এনথালপি বা বা কিছু নয়, হাইড্রেশন এনথালপি এর ইংলিশটাও হাইড্রেশন এনথালপি। দেখো হাইড্রেশন এনথালপিটা তাহলে কি হবে এই ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে। ক্ষার ধাতুগুলো কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সরি ক্ষার ধাতু নয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান কি হবে। দেখো আমরা দেখলাম যে একটু আগে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আকারে ছোট হয় কাদের তুলনায়? ক্ষার ধাতুর তুলনায়। তাই দেখো তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর কি হয়, হাইড্রেশন এনথালপির ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রেশন এনথালপি বেশি হয় ক্ষার ধাতুগুলোর তুলনায়। দেখো তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর আকার ছোট হয় ক্ষার ধাতুগুলোর তুলনায়, তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রেশন এনথালপি বেশি হয় ক্ষার ধাতুগুলোর তুলনায়। তাই কি হয়, তাই এরা জল যোজিত অবস্থায় থাকে এখন দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রেশন এনথালপি কিভাবে পরিবর্তিত হয়। দেখো তার আগে বলি হাইড্রেশন এনথালপিটা কিসের ওপর নির্ভর করে বলো তো। হাইড্রেশন এনথালপি এটা নির্ভর করে হচ্ছে কিউ বাই আর এর ওপর। কিউ বাই আরটা কি? কিউ বাই আর হলো চার্জ বাই ব্যাসার্ধের ওপর নির্ভর করে। কে? এই হাইড্রেশন এনথালপি চার্জ বাই ব্যাসার্ধের ওপর নির্ভর করে। দেখো ক্ষার ধাতুগুলোর এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে আমরা কি জানি, এরা +2 জারণ স্তর প্রদর্শন করে। তাহলে প্রত্যেকেই কি হবে, B+2 মানে বেরিলিয়াম +2, ম্যাগনেসিয়াম +2, ক্যালসিয়াম +2, স্ট্রনসিয়াম +2, বেরিয়াম +2। তাহলে সবাই তো +2 জারণ অবস্থায় রয়েছে, এরা যখন হাইড্রেটেড ক্যাটায়ন। তাহলে দেখো তাহলে সবার ক্ষেত্রে কি চার্জ একই, তাহলে হাইড্রেশন এনথালপিটা কিসের ওপর নির্ভর করবে? ব্যাসার্ধের ওপর নির্ভর করবে। আর এখান থেকে কি দেখা যাচ্ছে যে হাইড্রেশন এনথালপি ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক, কারণ ব্যাসার্ধটা যেহেতু নিচে রয়েছে, হরে রয়েছে ব্যাসার্ধ, তাই হাইড্রেশন এনথালপি ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। আমরা জানি কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ব্যাসার্ধ বাড়ে, আমরা এটা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ব্যাসার্ধ বাড়ে। তাহলে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে কি হবে, হাইড্রেশন এনথালপি, সংক্ষেপে লিখছি HE, হাইড্রেশন এনথালপি, তাহলে এটা কি হবে, কমে যাবে না। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। তাহলে কি জানা গেল না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রেশন এনথালপি ক্রমশ কি হয় না, ক্রমশ হ্রাস পায় হাইড্রেশন এনথালপি। তাহলে হাইড্রেশন এনথালপি বোঝা গেল।
দেখো, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এরা কিন্তু এদের যে ক্লোরাইড লবণগুলো রয়েছে, ক্লোরাইড লবণগুলো এরা এরা কিভাবে থাকে? এরা কিন্তু হেক্সাহাইড্রেট অবস্থায় থাকে। ক্লোরাইড লবণগুলো এদের হেক্সাহাইড্রেট হেক্সাহাইড্রেট অবস্থায় থাকে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। তাহলে কি হয় না, এক্সাম্পল এদের MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড .6H2 আর ক্যালসিয়াম ক্লোরাইড .6H2O, এরা এভাবে থাকে। এরপর দেখো, আমাদের এর পরের টপিক কি? জারণ অবস্থা। তাহলে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর জারণ অবস্থা কি হবে? দেখো, আমরা একটু আগেই দেখেছিলাম যে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কি হয়? এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সব কি +2 জারণ অবস্থা প্রদর্শন করে। +2 জারণ অবস্থা প্রদর্শন করে। কেন প্রদর্শন করে? দেখো, আমরা দেখেছিলাম যে +2 জারণ অবস্থাতে এদের কি হয়? এদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত হয়। আর আমরা দেখেছিলাম যে এদের প্রথম আয়নাইজেশন এনথালপির মান বেশি হয় আর দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির মান এদের কম হয়। যেহেতু এদের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির মান কম হয়, তাই এরা দুটো ইলেকট্রন বর্জন করে +2 জারণ অবস্থাতে আসতে চায়। জারণ মানে কি? ইলেকট্রন বর্জন। কোনো মৌল যখন ইলেকট্রন বর্জন করবে তখন তার জারণ ঘটবে, আর যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখন তার বিজারণ ঘটবে। এটা তোমরা জারণ বিজারণ অধ্যায় আরও ভালোভাবে জানবে। দেখো, তাহলে এরা +2 জারণ অবস্থায় থাকে। দেখো, আমি যদি এখানে এমটাকে যদি আমি এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে ধরে নিই, যদি ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে ধরে নিই, তাহলে কি হবে? এই এমটা দুটো ইলেকট্রন বর্জন করে -2e, মানে দুটো ইলেকট্রন বর্জন করে M+2 জারণ অবস্থায় চলে আসে। আর এই M+2 জারণ অবস্থা একটা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এরা দুটো ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের মতো যেহেতু স্থায়ী ইলেকট্রন বিন্যাস পায়, তাই এদের সেকেন্ড আয়নাইজেশন এনথালপি কম হয়, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। তাহলে বোঝা গেল জারণ অবস্থা, এরা +2 জারণ অবস্থা থাকে। এরপর দেখো, জারণ অবস্থার পর আমাদের পরের টপিক হলো পরিবাহিতা। দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে কি হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? আমি বোধহয় এটা বলিনি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এটাই হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এদের পরিবাহিতা সম্বন্ধে, অর্থাৎ এদের তাপ ও তড়িতের এরা সুপরিবাহী না কুপরিবাহী, এটা আমাদেরকে এখানে জানতে হবে। তাহলে দেখো, আমরা দেখেছিলাম কি না এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NH2, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর। তাহলে এদের S উপকক্ষে দুটো ইলেকট্রন রয়েছে। দেখো, এই দুটো ইলেকট্রন কিন্তু আলগাভাবে থাকে, তাই এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। এদের ক্ষেত্রে এই দুটো ইলেকট্রন কেলাসে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাই কি হয়? তাপ ও তড়িতের স্বাধীনভাবে বিচরণ করতে পারে, তাই তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। তাই এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী। দেখো, এরপর কি? এর পরের টপিক হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। কি? মেল্টিং পয়েন্ট,
মেল্টিং পয়েন্ট অ্যান্ড কি অ্যান্ড বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেখব। এরপর দেখো এদের তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়। দেখো এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর এদের আকার ছোট, আমরা আগে দেখেছিলাম যে ক্ষার ধাতুগুলোর তুলনায় এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর আকার ছোট হয়। কেন কি? কারণ আমরা জানি পর্যায় বরাবর আকার ক্রমশ, পরমাণুর আকার ক্রমশ কি হয়, কমতে থাকে। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কিন্তু ক্ষার ধাতুগুলো ডান দিকে অবস্থিত, তাহলে যেহেতু একেবারে ক্ষার ধাতুগুলো একেবারে বাম দিকে অবস্থিত আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কিছুটা ডান দিকে রয়েছে, তাই এদের আকার ক্ষার ধাতুগুলোর তুলনায় কিছুটা কম। তাহলে যেহেতু এদের আকার অপেক্ষাকৃত ছোট আর এরা ঘন সন্নিবিষ্টভাবে কেলাসে অবস্থান করে, আর এদের কি যোজক ইলেকট্রন সংখ্যা বেশি। কারণ দেখো ক্ষার ধাতুগুলোতে যোজক ইলেকট্রন মানে শেষ কক্ষে যে যোজ্যতা ইলেকট্রন কটা ছিল, একটা। কারণ সেক্ষেত্রে তো সাধারণ ইলেকট্রন বিন্যাস ছিল NS1, তাহলে একটা যোজ্যতা ইলেকট্রন ছিল। কিন্তু দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো যোজ্যতা ইলেকট্রন, কারণ এদের কিন্তু সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2, তাহলে যোজক ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে ধাতব বন্ধনে বেশি সংখ্যক ইলেকট্রন অংশগ্রহণ করছে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন যদি ধাতব বন্ধনে অংশগ্রহণ করে তাহলে কি হবে না, তাহলে ধাতব বন্ধন অনেক বেশি শক্তিশালী হবে। তাহলে শক্তিশালী ধাতব বন্ধন যদি হয় তাহলে সেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তাই ক্ষার ধাতু অপেক্ষা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এরা এরা বিভিন্ন কেলাসে অবস্থান করে। কি হয়, এরা বিভিন্ন কেলাসে অবস্থান করে। তাই এরা যেহেতু বিভিন্ন কেলাসে অবস্থান করে তাই তাই কি হয়, তাই এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের স্ফুটনাঙ্কের কোনো ধারাবাহিক প্রবণতা দেখা যায় না। কোনো ধারাবাহিক প্রবণতা দেখা যায় না। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বোঝা গেল। দেখো আমাদের এর পরের টপিক গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরে সেটা হলো তড়িৎ ধনাত্মকতা বা এখানেই আমরা দেখে নেব ধাতব চরিত্র। তড়িৎ ধনাত্মকতা এবং ধাতব চরিত্র দুটোই আমরা এখানে দেখব। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে কি হয়, ক্ষার ধাতুগুলোর মতোই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে এদের কি হয়, আকার ক্রমশ বা পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। দেখো আমি একেবারে এই লেকচারের একেবারে শুরুতেই প্রথমে বলেছিলাম যে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে যেমন লিথিয়াম একটু অস্বাভাবিক ধর্ম দেখায়, লিথিয়াম সমযোজী হয়, আকার ছোট হয়, তেমন বেরিলিয়ামেরও আকার ছোট হয়, সমযোজী হয়। তাহলে ওপরের দিকে বেরিলিয়াম একেবারে সমযোজী প্রকৃতির, আকার ছোট, কিছু কিছু অস্বাভাবিক ধর্ম দেখায়। তাহলে গ্রুপ বরাবর যত আমরা ওপর দিক থেকে নিচের দিকে নামবো তত আয়নীয় চরিত্র বাড়তে থাকবে। কি হবে, আয়নীয় চরিত্র বাড়তে থাকবে। আয়নীয় চরিত্র বৃদ্ধি পাবে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে এভাবে নামতে থাকলে। আয়নীয় চরিত্র যত বৃদ্ধি পাবে নিশ্চয়ই ধাতব চরিত্র তত বৃদ্ধি পাবে। দেখো অধাতুগুলো সমযোজী প্রকৃতির হয়, আমরা জানি অধাতুগুলো সমযোজী প্রকৃতির হয় আর ধাতুগুলো আয়নীয় প্রকৃতির হয়। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আয়নীয় চরিত্র বাড়ছে মানে কি, ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। দেখো ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে আর আমরা জানি কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ধনাত্মকতা ক্রমশ বাড়তে থাকে। আয়নীয় চরিত্র বাড়ছে মানে কি, তড়িৎ ধনাত্মকতা ক্রমশ বাড়ছে। আর সমযোজী চরিত্র বাড়লে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতা সেটা কি হচ্ছে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তড়িৎ ধনাত্মকতা বাড়ছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কমছে আর তড়িৎ ধনাত্মকতা বাড়ছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। তাহলে বোঝা গেল এখানে ধাতব চরিত্র। তাহলে আমরা যদি ক্রম লিখি তড়িৎ ধনাত্মকতা বা ধাতব চরিত্রের ক্রম, ধাতব চরিত্রের ক্রম হবে বেরিলিয়াম সব থেকে কম এর ধাতব চরিত্র, তারপর
ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম। তাহলে আশা করি তড়িৎ ধনাত্মকতা বা ধাতব চরিত্রটা বোঝা গেল। এরপর দেখো আমাদের পরের টপিক চুম্বকীয় চরিত্র বা ম্যাগনেটিক প্রপার্টিজ। দেখো এর ইংরেজিটাও আমি পাশে লিখে রেখেছি, ম্যাগনেটিক প্রপার্টিজ, চুম্বকীয় চরিত্র। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, আমরা কি জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কি কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। দেখো এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে আমরা এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি জানি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। জিইসি মানে কি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, শর্টকাটে জিইসি। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? NH2। তাহলে NH2 যদি হয় মানে কি? শেষ কক্ষের এই S উপকক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, আর আমরা কি জানি S উপকক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই কিন্তু থাকতে পারে। তাহলে তবুও যদি আমি একজনের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই, ধরো ম্যাগনেসিয়ামের, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। দেখো এখানে এস উপকক্ষে দুটো ইলেকট্রন, এখানেও এস উপকক্ষে দুটো ইলেকট্রন, এখানে পি উপকক্ষে 6টা ইলেকট্রন, সর্বোচ্চ 6টাই তো থাকতে পারে, আর এখানে এস উপকক্ষে দুটো ইলেকট্রন। দেখো সবেতেই কিন্তু ভর্তি ইলেকট্রন রয়েছে, কারণ এখানে তো সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোই রয়েছে, এখানে 6টা থাকতে পারে, 6টাই রয়েছে। এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন রয়েছে? দেখো ম্যাগনেসিয়ামে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, অর্থাৎ এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোতে কোনোটাতেই কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। আর এদের স্থায়ী জারণ অবস্থা কি? +2। যদি আমি +2 জারণ অবস্থাতেও দেখি তাহলে কি হবে? শেষ উপকক্ষ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে শেষ কক্ষ থেকে, তাহলে এখানে 3s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। যদি 3s থেকে দুটো ইলেকট্রন বেরিয়েও যায় তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6। তাহলেও কি এর মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? দেখো এখনও এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। তাহলে আমরা কি বলতে পারি? যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো এবং এদের লবণগুলো কি? এরা হয় তিরস চুম্বকীয় মানে ডায়াম্যাগনেটিক। তিরস চুম্বকীয় অর্থাৎ ডায়াম্যাগনেটিক, যখন কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, আর যখন অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটা পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। কিন্তু এক্ষেত্রে তাহলে এরা তিরস চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক, এদের কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। দেখো আমাদের এরপরে তাহলে কি? এর পরের টপিক হলো শিখার বর্ণ। দেখো আমরা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রেও কিন্তু এই শিখার বর্ণ বা এই ফ্লেম টেস্ট, এটাকে ইংলিশে বলে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা, আমরা এটা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রেও দেখেছিলাম। আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, আমি তখনও বলেছিলাম। দেখো এখানে শিখার বর্ণ মানে এখানে আমাদেরকে দেখতে হবে যে এই ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটা শিখা পরীক্ষা বা এই ফ্লেম টেস্টে কেমন কালার দেয়, কেমন কালার উৎপন্ন করে। দেখো কেমন কালার উৎপন্ন করে যদি দেখি তাহলে উদাহরণ। আচ্ছা, শিখা পরীক্ষায় এরা কেন সাড়া দেয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর ক্ষার ধাতু এগুলো শিখা পরীক্ষা কেন সাড়া দেয়? দেখো শিখা পরীক্ষায় বা ফ্লেম টেস্টে কি হয় না, এরা বিভিন্ন কালার উৎপন্ন করে। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোও তো ডায়াম্যাগনেটিক, কারণ এদের পরমাণুতে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। কিন্তু এদের এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে কিন্তু যদি বুনসেন বার্নারের অদীপ্ত শিখায় উত্তপ্ত করা হয়, তারা কিন্তু এরা রঙিন যৌগ উৎপন্ন করে। কারণ দেখো এদের সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন বিন্যাস কি? NH2 ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে, আর ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে NS1। দেখো তার মানে বলতে পারি NS 1 থেকে 2 এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই S উপকক্ষে যে একটা বা দুটো ইলেকট্রন থাকে, এরা খুব আলগাভাবে থাকে, এরা সহজেই কিন্তু উত্তেজিত অবস্থায় চলে যায়। মানে নিম্ন শক্তিস্তর থেকে এই তো পরমাণু, ধরো নিউক্লিয়াস, এবার একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথগুলো রয়েছে, তো বিভিন্ন কক্ষে বিভিন্ন ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রন যে একটা বা দুটো ইলেকট্রন যে আলগাভাবে থাকে, এরা খুব সহজেই উত্তেজিত হয়ে
উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে এই ইলেকট্রনগুলো, আর তখনই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো উৎপন্ন হয়, আর তখনই রঙিন যৌগ এরা উৎপন্ন করে। এদের কিন্তু এই এস উপকক্ষের এই একটা বা দুটো ইলেকট্রনের জন্যই এরা ফ্লেম টেস্টে সাড়া দেয়। তাহলে দেখো কে কে, দেখো এখানে একটা এক্সেপশান রয়েছে। এক্সেপশানটা কি না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় সাড়া দেয় না। বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে সাড়া দেয় না। তাহলে কে কে দেয়? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম এরা শিখা পরীক্ষায় সাড়া দেয়। রেডিয়াম তেজস্ক্রিয় হলেও সাড়া দেয়। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে বর্ণ কি হয়? ক্যালসিয়ামের ক্ষেত্রে বর্ণ হয় হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। স্ট্রনসিয়ামের ক্ষেত্রে কি বর্ণ? স্ট্রনসিয়ামের ক্ষেত্রে গাঢ় লাল, আর রেডিয়ামের ক্ষেত্রেও হয় গাঢ় লাল। বেরিয়ামের ক্ষেত্রে কি হয়? দেখো বেরিয়ামেরটা একটু ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে কচি আপেলের মতো সবুজ। বেরিয়াম শিখা পরীক্ষায় বা এই ফ্লেম টেস্টে যে কালার দেয় সেটা হলো কচি আপেলের মতো সবুজ। তাহলে ক্যালসিয়াম ইটের মতো লাল, স্ট্রনসিয়াম আর রেডিয়াম একই গাঢ় লাল, আর বেরিয়াম কচি আপেলের মতো সবুজ। তাহলে শিখার বর্ণ। দেখো এখানেই আমাদের যে এদের যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যে ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা, সেটা আমাদের এতটা পর্যন্তই ছিল। এরপর আমরা দেখব এদের রাসায়নিক ধর্ম। দেখো আমাদের এর পরের টপিক হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের, অর্থাৎ ওই অ্যালকালাইন আর্থ মেটালগুলোর রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে দেখো এখানে রাসায়নিক ধর্ম বলতে এরা বিভিন্ন বিক্রিয়া করে কি উৎপন্ন করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেনের সাথে। এইগুলো কখন কি উৎপন্ন হয় সেগুলো এই রাসায়নিক ধর্মে আমরা পড়ব। ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রেও আমরা এরকম দেখেছিলাম। এখন দেখো প্রথমেই যদি দেখি অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়াতে আমরা প্রথমে কি দেখব না, অক্সিজেনের সাথে বিক্রিয়াতে আমরা দেখব যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আমি যদি তাকে এম ধরি, এখানে এমটা কি? এমটা হলো এখানে অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল ক্ষারীয় মৃত্তিকা ধাতু এখানে এম। এই এমকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? MO। এখানে MO উৎপন্ন হবে, যেখানে এমটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে এমটা কি হতে পারে? এখানে এম হতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এক এক করে বিক্রিয়াগুলো দেখি, তাহলে বেরিলিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বেরিলিয়াম অক্সাইড। তারপর দেখো ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড। স্ট্রনসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? স্ট্রনসিয়াম অক্সাইড। স্ট্রনসিয়াম অক্সাইড, তাহলে এগুলো উৎপন্ন হয়। দেখো এর মধ্যে এই বেরিলিয়াম অক্সাইড BeO, এইটা কিন্তু একটা উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড বা কি অ্যাম্ফোটেরিক, উভয়ধর্মী বা অ্যাম্ফোটেরিক। কোনটা? এই বেরিলিয়াম অক্সাইডটা, এটা একটা উভয়ধর্মী অক্সাইড। আর কি? আর এই বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুটো, এই বেরিলিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুটো এরা কিন্তু জলে অদ্রাব্য বা ইনসলিউবেল, এরা জলে অদ্রাব্য। আর এই ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড, আর আমরা যদি বেরিয়ামেরটাও দেখি তাহলে বেরিয়াম প্লাস অক্সিজেন, বেরিয়াম অক্সাইড, তাহলে এই তিনটে এরা কিন্তু ক্ষারকীয় অক্সাইড বা
বলতে পারি কি বেসিক অক্সাইড। কোনগুলো? এই তিনটে। তাহলে এই দুটো জলে অদ্রাব্য, এটা উভয়ধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড, আর এই দুটো জলে অদ্রাব্য, আর এই তিনটে ক্ষারকীয় অক্সাইড। তাহলে বোঝা গেল অক্সিজেনের সাথে বিক্রিয়া এরা বিভিন্ন অক্সাইড উৎপন্ন করছে। এবার দেখো এই অক্সাইডগুলো জলের সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে? হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। দেখো ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম MOH, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখছি MOH এর হোল 2। এর কারণ কি? কারণ দেখো ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে তারা +1 জারণ স্তর প্রদর্শন করতো, তাই M+OH- হতো। কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো +2 জারণ স্তর প্রদর্শন করে। যেহেতু এখানে M2+, তাই এখানে 2OH- হতে হবে, তাই এখানে OH এর হোল 2, যেহেতু এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা +2। তাহলে বোঝা গেল। তাহলে MOH এর হোল 2। এটা একটা কিন্তু তাপদায়ী বিক্রিয়া। এটা একটা তাপদায়ী বিক্রিয়া। বাকি এক্সোথার্মিক রিয়াকশান। এটা একটা তাপদায়ী বিক্রিয়া। দেখো আমাদের এর পরের টপিক জলের সাথে বিক্রিয়া, রিয়াকশান উইথ ওয়াটার। তাহলে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে আর হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যে অক্সাইডগুলো অর্থাৎ MO, যেটা আমরা এই আগের পৃষ্ঠাতেই দেখলাম আগের টপিকে, যে সেই অক্সাইডগুলো কিন্তু জলের সাথে বিক্রিয়া করে কেবলমাত্র হাইড্রোক্সাইড উৎপন্ন করছিল। কিন্তু এই ক্ষার ধাতুগুলো এরা জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড যেমন উৎপন্ন করে, সাথে সাথে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। এটা কি? এটা ধাতব হাইড্রোক্সাইড। এটা উৎপন্ন করে আর কি? সাথে সাথে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। যেমন ধরো ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে? BeOH এর হোল 2 বেরিলিয়াম হাইড্রোক্সাইড, MgOH এর হোল 2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH এর হোল 2। এটাকেই আমরা কি বলি? এটাকে আমরা কলিচুন বলি। তাহলে COH এর হোল 2। এবার দেখো তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড SROH এর হোল 2, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড BaOH এর হোল 2, বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বোঝা গেল এখন কি হয় এই হাইড্রোক্সাইডগুলোর ক্ষেত্রে এদের গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়? এদের ক্ষারকীয়তা বৃদ্ধি পায় গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। আর কি বৃদ্ধি পায়? দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর কি বৃদ্ধি পায়? তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। এগুলো সব কিছু কিন্তু গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। ক্ষারকীয়তা কেন বৃদ্ধি পায়? ক্ষারকীয়তা বৃদ্ধি পাওয়ার কারণ যদি দেখি, ক্ষারকীয়তা বৃদ্ধি পাওয়ার কারণ, ক্ষারকীয়তাটা কেন বৃদ্ধি পাচ্ছে? তো দেখো তাহলে ক্ষারকীয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কি? দেখো আমরা জানি কি গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ব্যাসার্ধ বা আকার ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর আকার যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে ধরো এই যে বাড়তে থাকে, তাহলে দেখো এখানে এই এম ধাতু আর এখানে এই OH- আয়ন, এর আকার যত বাড়বে, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আকার যত বাড়বে, এদের দুজনের মধ্যে যে এই বন্ড লেন্থ, এদের দুজনের যে এই বন্ধন দূরত্ব, এটা ক্রমশ বাড়তে থাকবে। তাহলে আমরা কি জানি? বন্ড লেন্থ প্রপোর্শনাল টু 1 বন্ড স্ট্রেংথ, মানে বন্ড স্ট্রেংথের সাথে কি ব্যস্তানুপাতিক। বন্ড লেন্থ যদি বাড়ে তাহলে বন্ড স্ট্রেংথ কমে যাবে। তাই জন্যই আমরা জানি যে সিঙ্গেল বন্ডের দূরত্ব বেশি হয়, সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য বেশি হয়, তাই সিঙ্গেল বন্ডের স্ট্রেংথ কম হয়, আর ট্রিপল বন্ডের দূরত্ব কম হয়।
তাই তাদের বন্ড স্ট্রেংথ হচ্ছে বেশি হয়। তাই কি হবে না, যত বন্ধন দূরত্ব বাড়তে থাকবে এই এম আর ওএইচ এর মধ্যে এই যে বন্ধন, এটা তত দুর্বল হতে থাকবে। বন্ড লেন্থ বাড়ছে তাই বন্ড স্ট্রেংথ কমে যাচ্ছে, তাই বন্ধন শক্তি যত কমে যাচ্ছে এই ধাতু আর এই হাইড্রোক্সাইড আয়ন এদের মধ্যে দূরত্ব কি হবে, বাড়তে থাকলে এদের শক্তি, বন্ধন শক্তি কমতে থাকবে, ফলে সহজেই তখন এই এমওএইচ বন্ধনটা ভেঙে যাবে, এটা সহজেই ভেঙে যাবে। আর এটা ভেঙে গিয়ে OH মাইনাস আয়নটা তখন ওই দ্রবণে, যে কোনো জলীয় দ্রবণে সহজেই মুক্ত হয়ে যাবে। আর আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে কোনো জলীয় দ্রবণে যদি OH মাইনাস আয়নের আধিক্য দেখা যায় তাহলে সেটা ক্ষার, তাহলে সেটা ক্ষারীয় হবে। আর যদি কোনো জলীয় দ্রবণে H প্লাস আয়নের আধিক্য দেখা যায় তাহলে সেটা কি হবে, অ্যাসিড, তাহলে সেটা অ্যাসিড হবে। তাহলে OH মাইনাস আয়ন সহজেই মুক্ত হয়ে যাবে। OH মাইনাস আয়ন সহজেই যত মুক্ত হবে, যত বেশি OH মাইনাস আয়ন মুক্ত হবে তত বেশি ক্ষারকীয়তা হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কি হয়, ক্ষারকীয়তা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি ক্ষারকীয়তার ক্রম দেখি তাহলে ক্ষারকীয়তার ক্রমটা কি হবে না, ক্ষারকীয়তার ক্রম হবে সব থেকে কম ক্ষারকীয় BOH এর হোল 2, তারপর MgOH এর হোল 2, তারপর CaOH এর হোল 2, COH এর হোল 2, এভাবেই বাড়তে বাড়তে SrOH এর হোল 2, BaOH এর হোল 2, এভাবে ক্রম হবে। এটা কিসের, ক্ষারকীয়তার ক্রম। তাহলে ক্ষারকীয়তা বৃদ্ধি পাওয়ার কারণটা বোঝা গেল। এরপর এইভাবে দেখো এদের তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়, কারণ কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আকার যত বাড়তে থাকে তাপীয় স্থায়িত্ব তত বৃদ্ধি পেতে থাকে। আর দ্রাব্যতা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। বেরিলিয়াম হাইড্রোক্সাইড একেবারে এর দ্রাব্যতা নেই বললেই চলে। এরপর দেখো, এরপর এই হাইড্রোক্সাইডগুলোকে MOH এর হোল 2, এই হাইড্রোক্সাইডগুলোকে যদি আমরা হিট দিই তাহলে কি উৎপন্ন হবে, হিট দিলে অক্সাইড প্লাস জল উৎপন্ন হবে। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর হাইড্রোক্সাইডকে যদি হিট দিই তাহলে অক্সাইড আর জল উৎপন্ন হবে। আমরা দেখেছিলাম যে ধাতুগুলোর অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, ঠিক এর বিপরীত বিক্রিয়া, এই হাইড্রোক্সাইডগুলোকে তাপ দিলে অক্সাইডগুলো আর জল উৎপন্ন হবে। এখানে এমটা কি, এখানে এমটা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এইগুলো এখানে এম সমান। তাহলে বোঝা গেল। দেখো আমাদের এর পরের টপিক কি, অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের সাথে কারা বিক্রিয়া করবে না, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা এই অ্যালকালাইন আর্থ মেটালগুলো, যেগুলো কিনা কি কি, যেগুলো কিনা হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই ক্ষার ধাতুগুলো, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে। দেখো বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড এটা কি, এটা একটা অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী অক্সাইড। এটা আমি বলেছিলাম, এটা একটা অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী অক্সাইড। এই বেরিলিয়াম অক্সাইড অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করে। আর এই বেরিলিয়াম অক্সাইড ক্ষার NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না, Na2BeO2 প্লাস হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। এই Na2BeO2 এটা কি, এটা হলো সোডিয়াম, এটা হলো সোডিয়াম বেরিলেট, বেরিলেট, সোডিয়াম বেরিলেট, সোডিয়াম বেরিলেট উৎপন্ন করে। এরপর দেখো, এরপর বেরিলিয়াম হাইড্রোক্সাইড BeOH এর হোল 2, এটাও একটা উভয়ধর্মী, এটাও অ্যাম্ফোটেরিক, এটাও অ্যাম্ফোটেরিক, এটাও অ্যাম্ফোটেরিক। এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যাসিডের সাথে HCl এর সাথে বিক্রিয়া করে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করে। বোঝা গেল। আচ্ছা এখানে যদি সমতা বিধান করি তাহলে এখানে একটা 2 আসবে, BeCl2H2, ঠিক আছে। আর এখানে যদি সমতা বিধান করি এখানে একটা 2, ঠিক আছে। তাহলে দেখো বেরিলিয়াম হাইড্রোক্সাইড এটাও কিন্তু একটা অ্যাম্ফোটেরিক হাইড্রোক্সাইড। বেরিলিয়ামের অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড এটাও একটা অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী অক্সাইড। আর বেরিলিয়ামের হাইড্রোক্সাইড BeOH এর হোল 2 এটাও একটা অ্যাম্ফোটেরিক হাইড্রোক্সাইড।
এটাতেও যদি সমতা বিধান করি তাহলে এখানে একটা 2 আসবে। তাহলে কি উৎপন্ন করলো? BeCl2 প্লাস জল উৎপন্ন করলো, বেরিলিয়াম ক্লোরাইড আর জল। আর বেরিলিয়ামের হাইড্রোক্সাইড ক্ষার NaOH এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? না, NaOH এর সাথে বিক্রিয়া করে সেই Na2BeO2 প্লাস জল উৎপন্ন করে। এটা কি? সোডিয়াম বেরিলেট। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখছি? এখান থেকে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখন বেরিলিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করছে, আর বেরিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখনও বেরিলিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করছে। বেরিলিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন সোডিয়াম বেরিলেট হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, কিন্তু বেরিলিয়াম হাইড্রোক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন সোডিয়াম বেরিলেট আর জল উৎপন্ন হচ্ছে। বেরিলিয়াম অক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, বেরিলিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে জল উৎপন্ন হচ্ছে। এই দুটোর মধ্যে এটাই শুধু ডিফারেন্স। দেখো এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। দেখো নাইট্রোজেনের সাথে বিক্রিয়াটা কিরম? তাহলে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া কার বিক্রিয়া? না, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। এখানে এমটা কি? এখানে এমটা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে এম সমান হতে পারে কি? হতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এসব হতে পারে। তাহলে এম সমান ক্ষারীয় মৃত্তিকা ধাতু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নাইট্রাইট যৌগ M3N2। তাহলে M3N2 কেন? নাইট্রোজেনের যোজ্যতা 3, আর আমরা জানি যে যোজ্যতা, আমরা জানি কোন একটা যৌগ কীরকম লেখা হয়, এর যোজ্যতা এর এখানে লেখা হয় আর এর যোজ্যতাটা এখানে লেখা হয়। তাহলে দেখো নাইট্রোজেনের যোজ্যতা 3, সেই 3টা এম এর কাছে, আর ক্ষার ধাতুগুলোর যোজ্যতা +2, সেটা এখানে। তাই M3N2 এটা কি? এটা নাইট্রাইট কম্পাউন্ড। নাইট্রাইট কম্পাউন্ড, এটা নাইট্রাইট কম্পাউন্ড। তাহলে বোঝা গেল নাইট্রাইট কম্পাউন্ড উৎপন্ন করে M3N2। যেমন এখানে এম এগুলো হতে পারে। দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন। এই এই এক্সাম্পলটা দিলাম কারণ এটা তোমরা আগেও পড়েছো, এটা তোমরা ক্লাস 10এও পড়েছো যে ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে। আর এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যদি জল দিয়ে আদ্য বিশ্লেষণ করা হয় তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর কি হয়? ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস, তার সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটা কি? ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। কাকে? ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে জল দিলে। এটা তোমরা ক্লাস 10এও পড়েছ। এরপর দেখো, এরপর পড়ব হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়াতে আমরা কি দেখব? না, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। এখানে এমটা কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? MH2 উৎপন্ন হয়। এখানে এমটা কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। দেখো তুমি বলবে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো বেরিলিয়ামও হয়, এখানে বেরিলিয়ামটা কেন লিখিনি? বেরিলিয়ামটা এক্ষেত্রে হবে না, বেরিলিয়ামেরটা একটু পরে আসছে। এখানে এম সমান আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম, লিখতে পারি ক্যালসিয়াম, আর লিখতে পারি স্ট্রনসিয়াম। এদের প্রতি ক্ষেত্রেই যদি এদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা আমরা দেখি তাহলে আমরা দেখব MgH2, ম্যাগনেসিয়াম হাইড্রাইড CaH2, ক্যালসিয়াম হাইড্রাইড আর SrH2। দেখো এই যৌগটার কথা তোমাদের মনে আছে কিনা বলো? এই যৌগটা তোমরা আগেও পড়েছো, এই CaH2। এটা ক্যালসিয়াম
হাইড্রাইড, এটা কি? এটা হাইড্রোলিথ না? এর আরেকটা নাম কি? হাইড্রোলিথ। তাহলে বোঝা গেল। এবার তাহলে আর কি? হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনের সাথে বিক্রিয়া। কার বিক্রিয়া হ্যালোজেনের সাথে? হ্যালোজেনের সাথে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর বিক্রিয়া। আমরা জানি হ্যালোজেন কী কী রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে আমরা যদি এখানে ক্ষার ধাতুগুলোকে সেই একইভাবে এম ধরি আর X2, এখানে এক্সটা কি? ক্লোরিন, ব্রোমিন, এই সমস্ত কিছু যদি বিক্রিয়াটা হয় তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে? না টু। কি উৎপন্ন হবে? না MX2। MX2, এখানে এমটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন। দেখো এখানে যদি আমরা এমটাকে বি ধরি, বি যদি আমরা বি নিই, যখন এম সমান বিই, তখন কি হবে? বি প্লাস X2, সেখান থেকে কি হবে? BeX2, সেখান থেকে হবে BeX2। দেখো এই BeX2, এখানে এক্সটা Cl BeCl2, যেমন কি BeCl2, BeBr2, এটা কিন্তু সমযোজী। এরা কিন্তু সমযোজী বেরিলিয়ামের এই যৌগগুলো। আর দেখো আমি বলেছিলাম যে বেরিলিয়ামের আকার ছোট, ক্ষার ধাতুগুলোর যেমন লিথিয়ামের আকার ছোট, অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করত, সেরম এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে বেরিলিয়ামের আকার ছোট। এ কিন্তু অন্যদের তুলনায় অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে এবং এর আকার খুব ছোট। এ সমযোজী ধর্ম প্রদর্শন করে, বাকিরা কিন্তু আয়নীয়, আর এ সমযোজী ধর্ম প্রদর্শন করে। আর এর আকার ছোট হওয়ায় এর হাইড্রেটেড অবস্থায় থাকে। তাহলে এ হাইড্রেটেড বা জলযোজিত অবস্থায় কেমন থাকে? এর ক্লোরাইড লবণ BeCl2.4H2O। এইভাবে এটা হাইড্রেটেড অবস্থায় থাকে। হাইড্রেটেড অবস্থায় থাকে কে? এই বেরিলিয়ামের ক্লোরাইড লবণটা। দেখো তখন কিন্তু বেরিলিয়াম হাইড্রাইডের কথাটা বলিনি, তখন সেখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে যে আমরা এম ধরেছিলাম, সেখানে আমি এম এর কাছে বলেছিলাম যে এম সমান হতে পারে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো। দেখো এই বেরিলিয়াম হাইড্রাইড এটা একটু আলাদা। বেরিলিয়াম ক্লোরাইডের সাথে BeCl2, এটা কি? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায়, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, এটা তোমরা অর্গানিকে বারবার পড়বে, এটা একটা বিজারক দ্রব্য। এটা BeCl2 এর সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম হাইড্রাইড BeH2 প্লাস লিথিয়াম ক্লোরাইড LiCl প্লাস AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। যদি সমতা বিধান করি তাহলে এখানে হবে একটা 2। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের সাথে একটা বিজারক দ্রব্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, একে বিজারিত করে বেরিলিয়াম এই দুটো ক্লোরিনের জায়গায় দুটো হাইড্রোজেন প্রবেশ করে। আর আমরা জানি যে হাইড্রোজেন গ্রহণ করলে সেটা বিজারণ ঘটে। তাহলে দেখো বিজারিত হয়ে বেরিলিয়াম হাইড্রাইড, লিথিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এইভাবে বেরিলিয়াম হাইড্রাইডটা প্রস্তুত হয়। আর দেখো এই বেরিলিয়াম হাইড্রাইড BeH2 এবং ম্যাগনেসিয়াম হাইড্রাইড MgH2, এরা কিন্তু সমযোজী। আর কি? এরা সমযোজী ও এরা কি? পলিমার আকারে থাকে কে? বেরিলিয়াম হাইড্রাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রাইড পলিমার আকারে থাকে। মানে অনেকগুলো অণু একসাথে থাকে। এর হোল N অ্যান্ড MgH2 ম্যাগনেসিয়াম হাইড্রাইড এর হোল N এরকম পলিমার রূপে থাকে। এরপর দেখো যদি আমরা স্ট্রাকচার দেখি কেমন হয়, বেরিলিয়াম কীরকম পরপরভাবে এরা সংযুক্ত থাকে। দেখো এইদিকে হাইড্রোজেন BeH2, এইদিকে বন্ডটা এরম, এবং যেরকম তোমরা মিথেনের স্ট্রাকচার দেখেছিলে যে একটা উপরের দিকে থাকে এবং একটা ভূমির সাথে থাকে, একটা সমতল বরাবর থাকে, একটা উপরের দিকে থাকে, ঠিক স্ট্রাকচারটা সেরকমই। এক্ষেত্রে আবার একটা বেরিলিয়ামের অণু এরকমভাবে এরা পরপর থাকে। আবার একটা বেরিলিয়ামের অণু,
এভাবে এরা পরপর থাকে। এভাবে এরা পরপর থাকে এই অণুগুলো, এভাবে এরা পরপর পলিমার রূপে থাকে। এরপর দেখো এখানে তাহলে কি দেখা যাচ্ছে, এখানে বেরিলিয়াম হাইড্রোজেন আর বেরিলিয়াম একটা বন্ধন দেখা যাচ্ছে, বেরিলিয়াম হাইড্রোজেন বেরিলিয়াম। এই বন্ধনটা কি, এইটা ব্রিজ বন্ড, এটা হলো ব্রিজ বন্ড। এখানে বেরিলিয়াম হাইড্রোজেন বেরিলিয়াম যে বন্ডটা দেখা যাচ্ছে এটা হলো ব্রিজ বন্ড। এই ব্রিজ বন্ডটা কিরম, এই ব্রিজ বন্ডটা হলো 3টা কার্বন 2টো ইলেকট্রন, 3 সেন্টার, কার্বন সেন্টার 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এই বন্ডটা কেমন, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আর এটা ব্রিজ বন্ড, 3 সেন্টার, এখানেই দেখো 3টে সেন্টার, বেরিলিয়াম 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 3টে সেন্টার, তো 3টে সেন্টার আর 2টো ইলেকট্রন, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এই বেরিলিয়াম। কারণ 2টো ইলেকট্রন কেন, কারণ দেখো এখানে প্রতিটা বন্ডে 2টো করে ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেনের একটা বেরিলিয়ামের, এখানেও একটা হাইড্রোজেনের একটা বেরিলিয়ামের, একটা বন্ড সমান তো 2টো ইলেকট্রন। এটা আমরা সবাই জানি। এখানে বেরিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কি সমযোজী বন্ধন রয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন বেরিলিয়াম একটা ইলেকট্রন দিয়ে বন্ড এখানে গঠন করেছে। তাই এখানে যেহেতু বন্ধনে দুজনের 2টো ইলেকট্রন রয়েছে, তাই এটা 3 সেন্টার 2 ইলেকট্রন ব্রিজ বন্ড। তাহলে বোঝা গেল। তো দেখো এতক্ষণ আমরা বেরিলিয়াম হাইড্রাইড ম্যাগনেসিয়াম হাইড্রাইড এগুলো সম্বন্ধে জেনেছিলাম, যে এরা পলিমার আকারে থাকে, আর এরা কিভাবে পলিমার আকারে পরপর একসাথে সঙ্ঘবদ্ধ থাকে। এখানে বেরিলিয়াম হাইড্রোজেন বেরিলিয়াম এটা ব্রিজ বন্ড। কেন এটা ব্রিজ বন্ড, না কারণ এটা 2টো বেরিলিয়াম হাইড্রাইড যৌগের মধ্যে সংযোগ স্থাপন করছে। আর এখানে 3 সেন্টার 2 ইলেকট্রন, এই ব্রিজ বন্ডটা 3 সেন্টার 2 ইলেকট্রন টাইপের। দেখো এবার আমরা দেখব বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি ঘটে। দেখো বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও এভাবে কিন্তু এটা পলিমার হিসেবে থাকে, বেরিলিয়াম ক্লোরাইডটাও। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডটা পলিমার হিসেবে থাকে, অর্থাৎ হোলেন মানে এরা পলিমার হিসেবে থাকে। বলা যায় যে n সংখ্যক বেরিলিয়াম ক্লোরাইড অণু এইভাবে ব্রিজ বন্ড গঠন করে থাকে পরপর সংঘবদ্ধভাবে পলিমার রূপে। দেখো এখানে এই BeCl2 এই বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটা বিভিন্ন সময় বিভিন্ন রূপে থাকে। যেমন এর বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমভাবে থাকে। যেমন এটা কঠিন অবস্থায় কি হয় না, কঠিন অবস্থায় এটা পলিমার হিসেবে থাকে। এটা কঠিন অবস্থায় পলিমার হিসেবে থাকে। আর এটা বাষ্পীয় অবস্থাতে এটা কি, বাষ্পীয় অবস্থাতে এটা ডাইমার হিসেবে থাকে। দেখো পলিমার হিসেবে থাকে মানে অনেক সংখ্যক অণু, যেটা এই হোল n, আর ডাইমার হিসেবে থাকে মানে 2টো অণু হোল 2, এটা ডাইমার হিসেবে থাকে বাষ্পীয় অবস্থায়। আর যখন টেম্পারেচারটা কত হয়, যখন টেম্পারেচারটা হয় প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা কিভাবে থাকে, এই BaCl2 এটা মনোমার রূপে থাকে। তখন এটা মনোমার রূপে থাকে। দেখো যখন এটা মনোমার রূপে থাকে তখন এর আকৃতি কি হয়, Be দুদিকে 2টো Cl থাকে, তখন এটা এভাবে থাকে। একটা ক্লোরিন, এখানে এটা সমযোজী বন্ধন, ক্লোরিন একটা ইলেকট্রন এবং বেরিলিয়াম একটা ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ যখন বেরিলিয়াম ক্লোরাইড মনোমার হিসেবে থাকে তখন তাদের বন্ধন এরকম হয়। এবং এটা কি, এখানে বেরিলিয়ামটা sp হাইব্রিডাইজড, তাহলে এটা মনোমারের সময়। আর ডাইমার হিসেবে কখন থাকে, ডাইমার রূপে থাকলে তখন কেমন হয় না, বেরিলিয়াম
এদিকে একটা ক্লোরিন, এখানে ক্লোরিন একটা অসমযোজী বন্ধন গঠন করে। এটা কি কোঅর্ডিনেশন বন্ড। এখানে ক্লোরিন আর বেরিলিয়ামের মধ্যে বন্ধনটা কি কোঅর্ডিনেশন বন্ড, বা যেটাকে বাংলায় বলে অসমযোজী বন্ধন। কেন কোঅর্ডিনেশন বন্ড? কারণ দেখো এখানে বেরিলিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন কিন্তু শুধুমাত্র ইলেকট্রন জোট বেরিলিয়ামকে দান করে বন্ধনটা গঠন করছে। কোঅর্ডিনেশন বন্ড কি? যেখানে একজনই ইলেকট্রন দান করবে আর একজন শুধু গ্রহণ করবে। আর সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধনে দুজনই সমানভাবে ইলেকট্রন দান করে বন্ধনটা গঠন করবে, তাই তার নাম সমযোজী বন্ধন। সেটা কোভ্যালেন্ট বন্ড। আর এটা কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন। এখানে একজন ইলেকট্রন দান করবে, একজন ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন জোট দান করে বেরিলিয়ামের সাথে অসমযোজী বন্ধন করছে। আর এক্ষেত্রে এই বন্ধন, এক্ষেত্রে এটা সমযোজী বন্ধন, বেরিলিয়াম একটা ক্লোরিন একটা দিয়ে বন্ধন গঠন করছে। এক্ষেত্রে আবার কি হবে না, এটা একটা সমযোজী বন্ধন, একটা ক্লোরিনের সাথে অসমযোজী বন্ধন, একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করবে। এই ক্লোরিনটা আর একটা বেরিলিয়াম অণুর সাথে, বেরিলিয়াম পরমাণুর সাথে সমযোজী বন্ধন করবে, আর এই বেরিলিয়ামটা এর সাথে আবার অসমযোজী বন্ধন করবে। তাহলে বোঝা গেল এইদিকে আবার একটা ক্লোরিন। এইভাবে এটা ডাইমার হিসেবে থাকলো। তাহলে এইটা কি হলো? এইটা সমযোজী বন্ধন হলো, এইটা হলো সমযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন। আর এইটা কি হলো? এটা অসমযোজী বন্ধন। তাহলে ডাইমার রূপে কিভাবে থাকে এটা বোঝা গেল। দেখো এবার আমরা কি দেখব, এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান দেখব, যেটা আমরা ক্ষার ধাতুর ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম। কি না, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। কার বিক্রিয়া? অ্যামোনিয়ার সাথে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর বিক্রিয়া। এখানে এমটা কি? এখানে এমটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে এম সমান হতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো হতে পারে। এটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? আচ্ছা, এখানে অ্যামোনিয়াটা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কি নিয়েছিলাম? x+y নিয়েছিলাম। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে নেব x+2y NH3। অ্যামোনিয়া এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আচ্ছা দেখো, একটা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কি অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর অ্যামোনিয়েটেড অ্যানায়ন তৈরি করেছিল। এক্ষেত্রেও অ্যামোনিয়েটেড ক্যাটায়ন NH3X। দেখো ক্ষার ধাতুগুলো +1 জারণ স্তর প্রদর্শন করতো, তাই এখানে প্লাস ছিল, কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো +2 জারণ স্তর প্রদর্শন করে, তাই এখানে +2। এটা কি? এটা অ্যামোনিয়েটেড, এটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, এটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন +2 জারণ অবস্থা প্রদর্শন করে। আর কি? 2 ইলেকট্রন NH3 এর হোল ওয়াই, এখানে মাইনাস, মানে দুটো মাইনাস হয়ে গেল। তাহলে এই হোল ইলেকট্রন NH3 এর হোল ওয়াই, এটা পুরোটা কটা আছে? দুটো। তাহলে দুটো মাইনাস দুটো প্লাস হয়ে গেল, এটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। তাহলে বোঝা গেল। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে। দেখো সেই ক্ষার ধাতুগুলোর মতোই এখানেও সেই একই ঘটনা ঘটবে। এই অ্যামোনিয়ার সাথে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর বিক্রিয়ায় যে দ্রবণ উৎপন্ন হয়, যে দ্রবণটা উৎপন্ন হয় সেটা কি? লঘু দ্রবণ। এই লঘু দ্রবণটার কি বৈশিষ্ট্য কিছু মনে রাখতে হবে। দ্রবণের বর্ণ কি ছিল? দ্রবণের বর্ণ গাঢ় নীল ছিল, দ্রবণের বর্ণ গাঢ় নীল। আর কি দ্রবণটা? আর কি দ্রবণটা? তড়িৎ সুপরিবাহী, দ্রবণটা তড়িৎ সুপরিবাহী। দ্রবণটার চুম্বকীয় ধর্ম কী ছিল? দ্রবণটা ছিল প্যারাম্যাগনেটিক। সেই একই ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা যেই বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম সেইগুলোই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক। আর কি ভালো কি বিজারক দ্রব্য রূপে কাজ করবে। কে? এই দ্রবণটা, এই লঘু দ্রবণটা। যখন দ্রবণটা গাঢ় হলে কি হবে না, গাঢ় হলে প্যারাম্যাগনেটিকটা তখন কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিকটা তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক। আর কি হবে না, প্যারাম্যাগনেটিকটা ডায়াম্যাগনেটিক হবে। আর এই গাঢ় নীল বর্ণটা কী কালার হবে? ব্রোঞ্জ কালার, ব্রোঞ্জ রঙে পরিবর্তন হবে, ব্রোঞ্জ রঙে পরিবর্তন। তাহলে বোঝা গেল কি হলো।
তাহলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াটা বোঝা গেল। এরপর দেখো একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা কি না কার্বনেট, বাইকার্বনেট, সালফেট ও নাইট্রেট লবণসমূহ কাদের লবণ? না আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্বন্ধে যেহেতু পড়ছি, তাই এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর লবণ। তাহলে কার্বনেট লবণ, কার্বনেট মানে এখানে MCO3, MCO3, এখানে এমটা কি ক্ষার ধাতু, এখানে এম দিয়ে ডিনোট করছি আমরা ক্ষার ধাতু না ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে আমরা যেহেতু এখানে এম দিয়ে ডিনোট করছি, তাহলে এটা MCO3। কেন MCO3? দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে MCO3, কিন্তু ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে M2CO3 হয়েছিল, কারণ সেক্ষেত্রে তাদের জারণ অবস্থা +1 ছিল। এখানে কি কার্বনেট আয়ন 2- হিসেবে থাকে, কার্বনেট আয়ন কি থাকে CO3 2- তো, আর এগুলো কি +2 জারণ অবস্থায় থাকে, তাই এখানে MCO3 +2 -2 নিউট্রাল হয়ে গেল, তাই এটা MCO3। তাহলে MCO3 এখানে কি কি হতে পারে? না এখানে হতে পারে BeCO3, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর কি হতে পারে স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এই সব কিছু হতে পারে। দেখো গ্রুপ বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামছি তত কি ঘটবে? দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা কমে যাবে। নিচের দিকে অ্যারো মানে কমে যাচ্ছে, ডাউন অ্যারো মানে কমে যাচ্ছে, দ্রাব্যতা কমে যাচ্ছে। আর কি তাপীয় স্থায়িত্ব, যাকে আমরা বলছি কি থার্মাল স্টেবিলিটি, এটা কি করবে? এটা হচ্ছে ইনক্রিজ করবে, তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ করবে, তাপীয় স্থায়িত্ব বেড়ে যাবে, দ্রাব্যতা কমে যাবে। কখন? গ্রুপ বরাবর যত উপর থেকে নিচের দিকে নামছি। দেখো গ্রুপ বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামবো তত কি ঘটবে? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা কি জানি? মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে মৌলের আকার ক্রমশ বাড়তে যদি থাকে, তাহলে হাইড্রেশন এনার্জি কমে যাবে, হাইড্রেশন এনথালপি কমে যাবে। কারণ কি হাইড্রেশন এনথালপি আমরা জানি কিসের ওপর নির্ভর করে? চার্জ বাই ব্যাসার্ধের ওপর। তাহলে ব্যাসার্ধ তো ক্রমশ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বেড়ে যাচ্ছে, তাহলে হাইড্রেশন এনথালপি কমে যাবে। হাইড্রেশন এনথালপি কমে যাবে মানে কি দ্রাব্যতাও কমে যাবে। দ্রাব্যতা কখন বাড়বে? যদি হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির থেকে বেশি হয় তবে দ্রাব্যতা বেশি হবে। এক্ষেত্রে তো হাইড্রেশন এনথালপি কমে যাচ্ছে, তাই দ্রাব্যতা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কমে যাচ্ছে। আর তাপীয় স্থায়িত্ব কেন বাড়ছে? দেখো কার্বনেট আয়ন এমনিতে একটা বড় অ্যানায়ন, একটা লার্জ অ্যানায়ন, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা কি জানি আকার ক্রমশ বাড়ছে, তাহলে এরও আকার বড় আর এরও আকার বড়, ফলে সেক্ষেত্রে এদের তাপীয় স্থায়িত্বটা বেশি হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব বাড়ে। বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম, বেরিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি। তাহলে কার্বনেট বোঝা গেল। দেখো এই কার্বনেটগুলোকে হিট দিলে MCO3, একে যদি হিট দিই তাহলে কি উৎপন্ন হয়? ধাতব অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় গ্যাস রূপে। দেখো বেরিলিয়াম কার্বনেট, যেটা আমি এক্ষুনি বললাম, যদি একটু লিখি তাহলে এটা কি জলে এটা স্বল্পদ্রাব্য, আর বেরিয়াম কার্বনেট এটা একদম অদ্রাব্য, কারণ তো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে দ্রাব্যতা কমে যাচ্ছে। বেরিয়াম কার্বনেট তাই প্রায় অদ্রাব্য বললেই চলে। তাহলে বোঝা গেল। এবার দেখো বাইকার্বনেটগুলো কি কি রয়েছে? না বাইকার্বনেটগুলো হলো MHCO3 এর হোল টু কেন? কারণ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো জারণ অবস্থা +2, তাই এখানে হোল 2। এবার দেখো তাহলে এখানে কি কি হতে পারে? ওগুলো হতে পারে বেরিলিয়াম BeHCO3 এর হোল 2, ম্যাগনেসিয়াম MgHCO3 এর হোল 2, এগুলো হতে পারে। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রেও গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে একই ঘটনা ঘটবে, এরও গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ওই একই ঘটনা ঘটবে। সেম অর্ডার, এদের ক্ষেত্রেও সেম অর্ডার থাকবে। আর সালফেটগুলোর ক্ষেত্রে কি হবে? MSO4, M+2 SO4 2-, তাই MSO4 হবে, MSO4। এখানেও কি হবে? BeSO4, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট,
স্ট্রনসিয়াম সালফেট, এক্ষেত্রেও এগুলো হবে। এক্ষেত্রেও গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে দ্রাব্যতা কী হবে, দ্রাব্যতা কমে যাবে আর তাপীয় স্থায়িত্ব বেড়ে যাবে তাপীয় স্থায়িত্ব। একই ঘটনা ঘটবে। দেখো এক্ষেত্রে কার্বনেটগুলোকে যদি তাপ দিই, এই বাইকার্বনেটগুলোকে যদি হিট করা হয় তাহলে কি উৎপন্ন হবে, ধাতব কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল উৎপন্ন হবে হিট করা হলে। আর সালফেটের ক্ষেত্রে কি হবে না, এই সালফেটগুলোকে যদি হিট করা হয় তাহলে ধাতব অক্সাইড প্লাস SO3 উৎপন্ন হবে সালফাইড। আর এই SO3 এটা পরে আবার বিয়োজিত হয়ে SO2, এই SO3 পরে বিয়োজিত হয়ে SO2 আর O2 উৎপন্ন করবে। তাহলে বোঝা গেল। এবার দেখো, এর ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট পয়েন্ট রয়েছে, যেমন এগুলো দুটো ছোট ছোট পয়েন্ট, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তেমন আরও দুটো ছোট ছোট পয়েন্ট রয়েছে, সেগুলো কি না, এই বেরিলিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট এগুলো কি, এগুলো জলে বেশি দ্রাব্য, আর বেরিয়াম সালফেট প্রায় অদ্রাব্য, কারণ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে দ্রাব্যতা কমে যাচ্ছে, তাই ওটা প্রায় অদ্রাব্য। তাহলে বোঝা গেল। দেখো এরপর নাইট্রেটগুলোর ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটে। কি ঘটে না, নাইট্রেটগুলো, এখানে নাইট্রেট তাহলে কি MnO3 এর হোল টু কেন, কারণ আমরা জানি কি NO3 মাইনাস হয়, আর এখানে কি M2 প্লাস, তাহলে এখানে 2NO3 মাইনাস হবে, তাই NO3 এর হোল টু। তাহলে বেরিলিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, স্ট্রনসিয়াম নাইট্রেট এরকম, তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে সেই একই অর্ডার দ্রাব্যতা ক্রমশ হ্রাস পাবে, তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পাবে। এখন এই নাইট্রেটগুলোকে যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে ধাতব নাইট্রেট থেকে ধাতব অক্সাইড উৎপন্ন হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর অক্সিজেন উৎপন্ন হবে। এটা কি, এটা একটা বাদামি বর্ণের গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রেটগুলোর ক্ষেত্রে বোঝা গেল। তাহলে সালফেট, নাইট্রেট, কার্বনেট প্রত্যেকের ক্ষেত্রে এই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব ক্রমশ বাড়তে থাকবে। এই ওপর দিকে অ্যারো এটা বাড়তে থাকছে, আর এই ডাউন অ্যারো, আপ অ্যারো বাড়বে। ডাউন অ্যারো মানে এখানে কমছে বোঝাচ্ছে, দ্রাব্যতা কমছে আর তাপীয় স্থায়িত্ব বাড়ছে। কোথায়, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। এর কারণ ওই ওপর থেকে নিচে নামলে ল্যাটিস এনার্জি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর হাইড্রেশন এনার্জি ক্রমশ কমে যাচ্ছে, তাই দ্রাব্যতাও কমে যাচ্ছে হাইড্রেশন এনার্জি কমে যাওয়ার কারণে। তারপর কিছু ছোট ছোট পয়েন্ট, কোনটা বেশি দ্রাব্য, কোনটা প্রায় অদ্রাব্য, কোনটা জলে স্বল্প দ্রাব্য, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এরপর দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি হিসেবে জানব। গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি ও ধর্ম। কতগুলো গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি ও ধর্ম। কি কি গুরুত্বপূর্ণ যৌগ দেখো, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ যৌগ কোনটা না, ক্যালসিয়াম অক্সাইড CaO। এখানে কি Ca+2 আর O2 মাইনাস, তাই CaO। দেখো এর আরেকটা নাম আমরা কি জানি, এর আরেকটা নাম হচ্ছে পোড়াচুন। তোমরা এই পোড়াচুন আগেও তোমরা অনেকবার পড়েছো, ক্লাস 10এও আমরা এই সম্বন্ধে পড়েছি। পোড়াচুন CO ক্যালসিয়াম অক্সাইড। দেখো এর প্রস্তুতি কিভাবে করা হয় না, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 উৎপন্ন হয়। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, যাকে আমরা বলি কি পোড়াচুন, এর আরেক নাম কি পোড়াচুন, আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এর ধর্ম কি না, এর ধর্ম হলো এটা একটা সাদা অনিয়তাকার
কঠিন পদার্থ, সাদা অনিয়তাকার কঠিন পদার্থ কে? এই ক্যালসিয়াম অক্সাইড। দেখো এর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে। কি কি? না, ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো কলিচুন। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? CaCO3। দেখো এর উল্টো রিয়াকশানে আমরা প্রস্তুতিতে দেখেছি, ক্যালসিয়াম কার্বনেট যেমন বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, তেমন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, উল্টো রিয়াকশান। তাহলে এবার আমরা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখি, ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করছে প্লাস জল উৎপন্ন করছে। আচ্ছা, আমরা তো জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ আর জল উৎপন্ন হয়। এখানে এইটা কি? এখানে এটা ক্ষার, আর এখানে এইটা কি? এখানে এটা অ্যাসিড। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? লবণ, আর কি উৎপন্ন হচ্ছে? জল। এটা আমরা আগেও পড়ে এসেছি সবসময় যে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়াতে লবণ আর জল উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়াতে একটা লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হচ্ছে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে P4O10 ফসফরাস ডেকাক্সাইড, ফসফরাস ডেকাক্সাইড, বা এটা যদি এটাকে P2O5ও বলা যায়, P2O5 মানে ফসফরাস পেন্টা অক্সাইড। P4O10 এর বিক্রিয়াতে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইডের সাথে? না, এর বিক্রিয়াতে Ca3PO4 এর হোল 2 ক্যালসিয়াম ফসফেট উৎপন্ন হয়, ক্যালসিয়াম ফসফেট উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম অক্সাইডের সাথে এটা কি? SiO2, এটা হলো সিলিকা। এর বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? CaSiO3 ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল কি কি উৎপন্ন হয়। ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অক্সাইডের সাথে সিলিকার বিক্রিয়ায় SiO2 সিলিকার বিক্রিয়ায় ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন হয়। আর কি? আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার বিক্রিয়ায়? না, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল উৎপন্ন হয়। এগুলো হলো কয়েকটা ছোট ছোট রিয়াকশান, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এগুলো 2-3 বার প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের মনে থাকবে, কারণ এই ক্যালসিয়াম অক্সাইড যৌগটা তোমাদের অনেক আগে থেকেই চেনা, তাই এই রিয়াকশানগুলো খুবই ছোট ছোট এবং সোজা। দেখো এর পরের গুরুত্বপূর্ণ যৌগটা কি? না, এর পরের গুরুত্বপূর্ণ যৌগটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা এর নামটা আমরা একটু আগেও পড়লাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর আরেকটা নাম কি? কলিচুন। যেমন ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম পোড়াচুন, তেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা এই CaOH এর হোল 2 এর আরেকটা নাম কলিচুন। এর প্রস্তুতি কি? না, ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়াতেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যায়। এর ধর্ম কি? না, এরা অনিয়তাকার সাদা গুঁড়ো পদার্থ, এটা একটা অনিয়তাকার সাদা গুঁড়ো পদার্থ। এটা জলে অল্প পরিমাণে দ্রবীভূত হয়। এটি জলে দ্রবীভূত হয়ে যে দ্রবণটা তৈরি করে তাকে কি বলে? চুন জল বলে। সেই দ্রবণকে চুন জল বলে। এর আরেকটা নাম কি আছে? এর আরেকটা নাম লাইম ওয়াটার বা চুন জল বলে। আর কি? এটা অল্প পরিমাণে দ্রবীভূত হয়ে যে দ্রবণটা তৈরি করে, যদি ওই দ্রবণে আরও অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে একটা জলীয় প্রলম্বন তৈরি হয়, তাকে মিল্ক অফ লাইম বলে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা জলে অল্প পরিমাণে দ্রবীভূত হয়ে যে দ্রবণটা তৈরি করছে সেটাকে লাইম ওয়াটার বা চুন জল বলে। আর যখন অধিক পরিমাণে দ্রবীভূত হয়ে যাবে তখন দ্রবণে একটা সাদা প্রলম্বন তৈরি হয়, তাকে তখন বলে মিল্ক অফ লাইম। তাহলে বোঝা গেল। আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট, এটা কি হয়? নিচের দিকে অ্যারো, এই ডাউন অ্যারো মানে বোঝাচ্ছে কি? এটা অধক্ষেপ পড়ছে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের একটা অধক্ষেপ পড়ে। তাহলে যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের একটা অধক্ষেপ পড়ে, তাই কি হয়? তাই চুন জলটা তখন কি হয়ে যায়? চুন জল তখন ঘোলাটে হয়ে যায়, কারণ এই ক্যালসিয়াম কার্বনেটের অস্বচ্ছ একটা
এ তৈরি হয়, অধক্ষেপ পড়ে যায়। তাই চুন জলটা যখন ঘোলাটে হয়ে যায়, কেন ঘোলাটে হয়ে যায়? কারণ এই ক্যালসিয়াম কার্বনেট এটা একটা অদ্রাব্য পদার্থ, এ জলে দ্রবীভূত হয় না, এ অদ্রাব্য, তাই চুন জলটা তখন স্বচ্ছ চুন জল ঘোলাটে হয়ে যায়, স্বচ্ছ চুন জল ঘোলাটে হয়ে যায়। আর কি হয় না, তাহলে এই ঘোলাটেটাকে দূর করতে হলে কি করতে হবে? এই ঘোলাটে চুন জলকে দূর করতে হলে ওই ক্যালসিয়াম কার্বনেটে, এই অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে আরও কার্বন ডাই অক্সাইড আর জল যোগ করতে হবে। করলে কি হবে? CaHCO3 এর হোল 2 এটা উৎপন্ন হয়, ক্যালসিয়ামের বাইকার্বনেট উৎপন্ন হয়। এটা কি? এটা কিন্তু জলীয় দ্রবণের দ্রাব্য। তাহলে এটা যেহেতু দ্রাব্য, তাই চুন জল কি হয়? পুনরায় স্বচ্ছ হয়ে যায়, পুনরায় স্বচ্ছ হয়ে যায়। কারণ কি? এটা দ্রাব্য, তাই চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়, চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। তাহলে এবার দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি ঘটবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় CaOCl এর হোল 2 প্লাস CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন হয়। CaOCl এর হোল 2, এইটার নাম কি? এই যৌগটার নাম ক্যালসিয়াম হাইপোক্লোরেট। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়, ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরাইড জল উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইপোক্লোরেট এই দুটোকে একসাথে কি বলে? এই দুটো একসাথে মিলিয়ে তৈরি হয় CaOCl এর হোল Cl। এটাকে কি বলে? এটাকে বলে ব্লিচিং পাউডার, এটাকে বলে ব্লিচিং পাউডার। তাহলে বোঝা গেল যে এখানে এই ক্যালসিয়াম হাইপোক্লোরেট আর ক্যালসিয়াম ক্লোরাইডের সংযোগে যে যৌগটা তৈরি হয়, যার সংকেত কি CaOCl এর হোল Cl, এটা ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার আমরা বাড়িতে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এই ব্লিচিং পাউডার সম্বন্ধে তাই তোমরা জানো, আর এটা তোমরা সামনে থেকে দেখেওছো। দেখো এরপরে আমরা যেই গুরুত্বপূর্ণ যৌগটা জানবো সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত CaCO3, এখানে Ca+2 আর কার্বনেট আয়ন -2। এর প্রস্তুতি কিভাবে হয় না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম ক্লোরাইড আবার ক্যালসিয়াম, দেখো এর প্রস্তুতি দুভাবে করা যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকেও করা যায়, আবার ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও করা যায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, আবার ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে Na2CO3 অর্থাৎ কি সোডিয়াম কার্বনেট, এর বিক্রিয়াতেও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। দেখো এখানে সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, দেখো জাস্ট অ্যানায়ন ক্যাটায়নটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্যাটায়ন Ca+2 ছিল, এর ক্যাটায়নটা এর অ্যানায়নের সাথে যুক্ত হয়ে গেছে, তাই CaCO3, এখানে এটা অ্যানায়ন ছিল। আর দেখো এর সোডিয়াম আয়ন, এখানে এটা ক্যাটায়ন ছিল, আর এখানে ক্লোরাইড আয়ন অ্যানায়ন, এখানে দেখো Na2 আর Cl2 জুড়ে গিয়ে 2NaCl হয়ে গেছে। এই বিক্রিয়াটা খুবই সোজা। এরপর দেখো এর ধর্ম, ক্যালসিয়াম কার্বনেটের ধর্ম কি না, এটা সাদা কঠিন পদার্থ, এটা জলে অদ্রাব্য। দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করছে। আর ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4 সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করছে। তাহলে বোঝা গেল ক্যালসিয়াম কার্বনেট। দেখো আমরা এর পরে যে গুরুত্বপূর্ণ যৌগটা সম্বন্ধে জানবো সেটা কি না, সেটা হলো প্লাস্টার অফ প্যারিস। তাহলে প্লাস্টার অফ প্যারিস, দেখো এই প্লাস্টার অফ প্যারিসের আরেকটা নাম কি, আরেকটা নাম হলো ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট।
এটা হলো এর আরেকটা নাম প্লাস্টার অফ প্যারিসের। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? 2CaSO4, 2CaSO4.H2O। এটা পুরোটাই হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত, যেখানে 2 অণু ক্যালসিয়াম সালফেট .H2O। এটা হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এবার দেখো এর প্রস্তুতি কি হবে না, এর প্রস্তুতি হলো CaSO4.2H2O। দেখো এইটা আর এইটা কিন্তু আলাদা। এটা প্লাস্টার অফ প্যারিসের সংকেত, এটা পুরোটা, যেটা কিনা কি 2CaSO4.H2O। আর এটা দেখো, এটা CaSO4.2H2O। আর এই পুরো যৌগটাকে 2 অণু নেওয়া হয়েছে, তাই সামনে 2। এটাকে যদি আমরা হিট দিই, হিটটা কত? প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, 115 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যদি আমরা হিট দিই, তাহলে আমরা কি দেখব না, এখান থেকে এইটা তৈরি হবে, এই প্লাস্টার অফ প্যারিসটা তৈরি হবে .H2O। প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে। এখানে 4 অণু জল ছিল, দেখো এই যে 2 বাইরে আর 2 অণু, টোটাল 4 অণু জল ছিল, কিন্তু এখানে 1 অণু জল, তাহলে বাকি 3 অণু জল মুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এবার কি এর প্রস্তুতিটা, এবার তাহলে এর ধর্মের মধ্যে কি কি দেখা যায় না, এটা একটা সাদা গুঁড়ো পদার্থ। দেখো ততক্ষণ পর্যন্ত যা যৌগ দেখলাম সবই সাদা গুঁড়ো পদার্থ। আচ্ছা, এই যৌগটার নাম কি? এই যেই যৌগটা দিয়ে আমরা এই প্লাস্টার অফ প্যারিসটা তৈরি করলাম, এইটার নাম হচ্ছে জিপসাম। এটার নাম জিপসাম থেকে এটা প্লাস্টার অফ প্যারিস তৈরি হলো। আচ্ছা, ধর্ম তাহলে কি? এটা সাদা গুঁড়ো পদার্থ। একে যদি জল দিই তাহলে কি উৎপন্ন হবে? 2CaSO4.2H2O, 2CaSO4 প্লাস 3H2O, 3 অণু জল থেকে 2H2O। দেখো যেরকম জিপসামকে 120 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হচ্ছে, তেমন এর উল্টো রিয়াকশানও কিন্তু ঘটবে। এই দুটোকে যদি আমরা আবার একসাথে যোগ করে দিই, তাহলে আবার কিন্তু পুনরায় জিপসাম তৈরি হয়ে যাবে। এই প্লাস্টার অফ প্যারিসের সাথে যদি আবার 3 অণু জল যুক্ত হয়ে যায়, তাহলে আবার পুনরায় জিপসাম যুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্লাস্টার অফ প্যারিস আর এই যৌগ প্লাস্টার অফ প্যারিস কীভাবে তৈরি হচ্ছে জিপসাম থেকে, আবার প্লাস্টার অফ প্যারিস থেকে জিপসাম পুনরায় কীভাবে তৈরি হচ্ছে। তো তাহলে দেখো, গ্রুপ 2 এর এলিমেন্টস এই চ্যাপ্টারে বা গ্রুপ 2 এলিমেন্টসে এস ব্লকের এই গ্রুপ 2তে এই কয়টা টপিকই ছিল, যেগুলো তোমাদের এক্সাম রিলেটেড। এগুলো কিন্তু তোমাদের এক্সামে খুবই হেল্পফুল হবে। আমরা এর আগের লেকচারে গ্রুপ 1 এলিমেন্ট সম্বন্ধে পড়েছি, আর এই লেকচারে আমরা গ্রুপ 2 এলিমেন্ট সম্বন্ধে পড়লাম। তা তোমরা জানাবে যে তোমরা ঠিকঠাক সব কিছু বুঝতে পেরেছো কি না। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্স আছে, তার জন্য কমেন্ট করবে। আর কোনো ডাউট জানার থাকলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা মক টেস্ট, ডিপিপি আর এই যে ক্লাসের নোটস, এগুলো তোমরা পেয়ে যাবে। আর এই আজকের লেকচারের নোটসও টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা। তাহলে তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই আজকে যা পড়ালাম গ্রুপ 2 এলিমেন্টসে, এই অ্যালকালাইন আর্থ মেটালে, আজকের লেকচারের নোটসও কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করা হবে আমার এই নোটসেই। তো তাহলে আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। থ্যাংক ইউ।